কর্নিক অবস্ট্রাকটিভ বা সিওপিডি নিয়ে আছে টপিকটা নিয়ে কথা বলার পিছনে একটা অনেক বড় রিজন আছে। কারণ বর্তমান সময় যেহেতু শীতের সময় যখন আমরা হসপিটালে কাজ করছি, হসপিটালে যখন কর্মরত আছি, তখন এই মুহূর্তে সিওপিডি রোগীর সংখ্যা এবং নিউমোনিয়া রোগীর সংখ্যা খুব বেশি পাওয়া যায়। কারণ সিওপিডি রোগী বা রেসপিরেটরি ডিজিজের একটা প্রিফেক্টর বা প্রিডিসপোজিং ফ্যাক্টর হিসেবে উইন্টার সিজন খুব কাজ করে। উইন্টার সিজন একটা ভাইটাল রোল প্লে করে, হ্যাঁ, এফেক্টিং ফ্যাক্টর হিসাবে। তো এই বিষয় নিয়ে আসলে আসলে সবার কনফিউজ হওয়া, মানে কনফিউজ না থেকে একদম ক্লিয়ারলি হওয়া খুবই দরকার। আর সিওপিডি প্রত্যেকটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আচ্ছা, সিওপিডি কেন এত বেশি ইম্পর্টেন্ট আমি বলছি, প্রত্যেক বছরে যদি আমরা 4টা লিডিং কজকে ডেথ হিসাবে মর্টালিটি হিসাব করি, সেক্ষেত্রে সিওপিডি কিন্তু 4th নাম্বার। ইভেন 2020-তে এটা 3rd লিডিং কজ হিসেবে ছিল। সিওপিডির কারণে সর্বোচ্চ বেশি সংখ্যক মানুষ মারা গেছে শুধুমাত্র সিওপিডি থাকার কারণে। আচ্ছা, সিওপিডি সিওপিডি বা রেসপিরেটরি ডিজিজের মধ্যে অ্যাজমা, নিউমোনিয়া, এই তিনটা যদি বা যে কোনো ধরনের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন কথা বলি, প্রত্যেকটা সাইন সিমটমস এবং প্রত্যেকটার ম্যানেজমেন্ট প্রায় কাছাকাছি সেম। খুব একটা লেন্দি বা খুব একটা কম এমনটা না, কিন্তু এগুলোর মধ্যে কিছুটা ডিফারেন্সিয়েট রয়েছে। আমরা বাকি লেকচার প্রসেসে বাকি সবগুলোর কথা খুব আস্তে আস্তে ক্লিয়ারলি করব। আচ্ছা, যেহেতু সিওপিডি নিয়ে কথা বলতে শুরু করছি, তাহলে সিওপিডি নিয়ে কথা বলি। সিওপিডি ফুল ফর্ম হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এক্ষেত্রে যদি আমরা একটু ডেফিনেশনের দিকে যদি যাই, সেক্ষেত্রে আমরা খুব সহজে জিনিসগুলোকে ক্লিয়ারিফাই করতে পারবো। Uh, chronic obstructive pulmonary disease by COPD is a type of chronic obstructive lung disease including emphysema and chronic bronchitis, characterized by long-term breathing problem and poor airflow. আচ্ছা, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা যাদের সিওপিডি আছে, তাদের কি হচ্ছে, বাংলায় বলতে যাচ্ছি না, খুব ক্লিয়ারলি ভাবে বলতে চাচ্ছি, একদম ক্লিয়ার ভাবে। যাদেরকে আমরা সিওপিডি আছে হিসেবে ডায়াগনোসিস করব, তাদের দুইটা জিনিস মাস্ট বি কমন থাকবে অন্যান্য রেসপিরেটরি ডিজিজের তুলনায়। কিন্তু এই দুইটা জিনিস মাস্ট বি কমন থাকবে, একটা হচ্ছে ইনফাইসিমা আর একটা হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস। আচ্ছা, ক্রনিক ব্রঙ্কাইটিস এন্ড ইনফেক্সিমা এই দুটো ওয়ার্ড খুব ভালোভাবে ক্লিয়ারলি ভাবে মনে রাখেন। আচ্ছা, এমফাইসিমা অ্যান্ড ক্রনিক ব্রঙ্কাইটিস। আচ্ছা, এই বিষয়ে আমি একটা ইমেজের মাধ্যমে আমি বিষয়টা আসলে ক্লিয়ার করে দিতে চাই। আচ্ছা, এখানে আমি একটা ইমেজ শো করছি। এটা হচ্ছে, একটা হচ্ছে হেলদি সিওপিডি, একটা হেলদি লাংস এন্ড একটা অ্যাফেক্টেড সিওপিডি লাংস। আচ্ছা, আমরা নর্মালি যেটা হেলদি সিওপিডির হেলদি লাংসের যেটা আমরা খেয়াল করতেছি, যে ব্রঙ্কিউল গুলো খুব সুন্দর স্ট্রাকচারালি অ্যান্ড বিউটিফুলি ভাবে অর্গানাইজ করা। অ্যান্ড অ্যালভিউলের যদি গুলো কথা চিন্তা করি, অ্যালভিউলের সেক গুলো একদম ন্যাচারালি এমন স্ট্রাকচার্ড, হ্যাঁ, একদম খুব জাস্ট লাইক মনে খুব ফ্রেশ। কিন্তু যদি আমরা সিওপিডির কথা চিন্তা করি, সিওপিডি পেশেন্টের লাংস দিকে ক্ষেত্রে দেখতে পারবো যে এইখানে খুব সাদা সাদা কিছু যেটা ফ্লুইড জাতীয় কিছু দেখতে পাচ্ছি, এটাকে এক্স্যাক্টলি আমরা মিউকাস বলে থাকি। এবং দেখতে পাচ্ছি যে, এবং এই জায়গাগুলো দেখতে পাচ্ছি আমরা এখানে রেডনেস বা সুয়েলিং হয়ে আছে জায়গাগুলো। এবং আর অ্যালভিউলের দিকে যদি আমরা একটু খেয়াল করি, অ্যালভিউলের দিকে যদি খেয়াল করি, দেখা যাচ্ছে যে অ্যালভিউলের স্যাকটা একদম ফাঁকা হয়ে আছে এবং এটা মনে হচ্ছে যে এটার গ্যাপটা অনেক বড় এবং গ্যাপটা অনেক বড় হয়ে আছে। আচ্ছা, আহ, দুইটা কারণ বলছিলাম, লিডিং কজ বলছিলাম, একটা হচ্ছে ইনফাইসিমা আর একটা বলছিলাম ক্রনিক ব্রঙ্কাইটিস। আচ্ছা, ইনফাইসিমা জিনিসটা কি? ইনফাইসিমা জিনিসটা হচ্ছে, আমরা তো জানি আমাদের অ্যালভিলাই আছে। অ্যালভিলাইতে কি থাকে? অ্যালভিলাই সেক থাকে। অ্যালভিলাই থেকে কি হয়? এয়ারটা জমা হয়। এয়ারটা জমা হয় কি এই অ্যালভিলাইয়ের মধ্য থেকে আমাদের যে ক্যাপিলারি যে এক্সচেঞ্জ যে ফরমেশনটা আছে, এই অক্সিজেন মানে গ্যাসেস যে ফরমেশনটা আছে, এই ফরমেশনটা কমপ্লিট হয়, মানে এক্সচেঞ্জ হয়। কিন্তু যখন কোনো পেশেন্টের সিওপিডি থাকে, যে অ্যালভিলাই যে ফ্যাক্টটা থাকে বা অ্যালভিলাই যে নর্মাল ফাংশনটা থাকে, সেটা মানে ডিসএবিলিটি হয় বা ডিস্ট্রাকশন হয়। কিরকম ভাবে হয়? দেখা যাচ্ছে যে আমরা জানি অ্যালভিলাই সেকগুলো হচ্ছে কি, আপনার কি ইলাস্টিসিটি থাকে, অর্থাৎ এটা হচ্ছে এয়ার সেকের মতো কনস্ট্রিক্ট করে এবং সংকোচন এবং প্রসারণ করে। কিন্তু যখন একটা পেশেন্টের সিওপিডি ধরা পড়ে, তো এই পেশেন্টের যে অ্যালভিলাই দিকে যে আমরা খেয়াল করে থাকি, দুইটা অ্যালভিলাই আপনি যেটা ইমেজ দেখি, একটা অ্যালভিলাই সেক নর্মালি খুব ওয়েল স্ট্রাকচার, কিন্তু আরেকটা দেখা গেছে খুব বেশি গ্যাপ, অর্থাৎ টেন্ডারনেস ভাবটা চলে আসে বা টেন্ডারনেস দেখতে পাওয়া যায়।
তো এই যখন এই টেন্ডারনেসটা থাকবে তখন কি হবে যে অ্যালভিওলার যে সেকের মধ্যে যে অক্সিজেন যে সাপ্লাই বা অক্সিজেন ধরে রাখার যে জিনিসটা সেই জিনিসটা কি হবে ডিক্রিজ হয়ে যাবে। আর আমরা আর উপরের জিনিসটা দেখতে পাচ্ছি। আর একটা হচ্ছে কি, এটা হচ্ছে যখন যে ডিক্রিজ হয়ে যাবে, যখন সে প্রপারলি ফাংশনিং করতে পারবে না, তখন এই কেসটাকে আমরা বলবো ইনফাইসিমা। অ্যান্ড সেকেন্ড অপশনটা হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস। ক্রনিক বলতে হচ্ছে দীর্ঘদিন, মানে একটা পেশেন্টকে আমরা ক্রনিক যখন বলি, ক্রনিক স্টেজে বলি মানে সে দীর্ঘদিন, ন্যূনতম 3 থেকে 3 বছর হতে পারে বা 10 বছর বা এক্সটেন্ড এক্সটেন্ড হতে পারে। কখনো ক্ষেত্রে এটা ধর হয় 3 মাস, আবার কখনো ক্ষেত্রে 9 মাস বা 1 বছর এক্সটেন্ড করে দেন অ্যাবভ যতদিন থাকে। হ্যাঁ, নর্মালি আমরা এই জিনিসটাকে ডিফাইন করতে পারি, এক একজনের মধ্যে এক একজনকে ডিফাইন করে। ঠিক আছে, যদি আমরা ক্রনিক ব্রঙ্কাইটিসে বলি দ্য ইনফ্লামেশন অফ দ্য ব্রঙ্কাস। হ্যাঁ, ইনফ্লামেশন অফ দ্য ব্রঙ্কাস। ইনফ্লামেশন হলে কি কি হয়, একটা জায়গায় কোনো জায়গায় যদি ইনফ্লামেশন হয়ে থাকে সেই জিনিস জায়গাটাতে চারটা জিনিস হয়ে থাকে। একটা কি হয়, সেখানে হচ্ছে কি সোয়েলিং হয়ে যায়। সেকেন্ড কি হয়, ওখানে ইয়া হয়, টেম্পারেচার রাইজ করে। থার্ড কি হয়, পেইন হয়। ঠিক আছে, সোয়েলিং হয়, টেম্পারেচার হয়, পেইন হয়, অ্যান্ড রেডনেস হয়। এই চারটা জিনিস হয় ওই জায়গাটাতে যদি কোনো জায়গায় ইনফ্লামেশন হয়। যেহেতু ক্রনিক ব্রঙ্কাইটিস বলছি, সেক্ষেত্রে অবশ্যই ব্রঙ্কিল এই চারটা জিনিস সিমটমস অ্যারাইজ করবে। আচ্ছা, তো আশা করি ইনফাইসিমা এবং ক্রনিক ব্রঙ্কাইটিসের মধ্যে আপনার জিনিসগুলো বুঝতে পারছেন। আচ্ছা, ইনসিডেন্স তো কথা বলছি। আচ্ছা, টাইপস অফ সিওপিডির কথা যদি বলতে চাই, আহ, আমরা দুটো টাইপসে পাওয়া যায়, একটা ক্রনিক ব্রঙ্কাইটিস, একটা হচ্ছে ইনফাইসিমা। আচ্ছা, আদার টাইপসের কথা বলি, মাইল্ড, মডারেট, সিভিয়ার এন্ড ভেরি সিভিয়ার। আচ্ছা, মাইল্ড সিওপিডি, আমরা যখন কোনো পেশেন্টের, যদি কোনো পেশেন্ট ওয়ার্ডে আসে, তো সিওপিডি পেশেন্ট যদি ডায়াগনোসিস হয়ে থাকে, সেই ক্ষেত্রে সরি সেক্ষেত্রে যদি কোনো পেশেন্টকে আমরা ডায়াগনোসিস করে থাকি, তো এই পেশেন্টগুলোর আমরা দুইটা জিনিস, মানে এই স্যাচুরেশন যদি চেক করে থাকি, তো ম্যাক্সিমামই দেখা যায় পেশেন্টের স্যাচুরেশনটা 90 নিচে থাকে। আমরা কি ধরে রাখি, 93 to 97 বা 98 থাকলে পেশেন্ট, এই রেঞ্জের মধ্যে থাকলে পেশেন্টের স্যাচুরেশন স্টেবল ধরা হয়ে থাকে। কিন্তু যদি কোনো পেশেন্টের 90 নিচে ডিক্রিজ করা শুরু করে, সেই পেশেন্টকে আমরা বলি যে অ্যাক্সিডেন্ট বা হাইপোক্সিয়া হচ্ছে। ঠিক আছে, এই পেশেন্টগুলোকে। কিন্তু সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা 85 বা 80 নিচে থাকে, অনেক ক্ষেত্রে 87 বা 80 থাকে। এই যখন 85 বা 80-র উপরে থাকবে কিন্তু বিলো দা 90, তখন এই পেশেন্টকে আমরা মাইল্ড সিওপিডি ধরে। মডারেট সিওপিডির ক্ষেত্রে ধরা হয় যে বিলো দা 80, অর্থাৎ 80 নিচে যখন থাকবে, 50 to 79 পর্যন্ত বা 80 পর্যন্ত থাকবে, তখন এটাকে আমরা কি বলবো, মডারেট। এবং লাংস ফাংশন যখন 30 to 40 পর্যন্ত থাকবে বা 50 মধ্যে থাকবে, তখন এটাকে আমরা সিভিয়ার হিসেবে ধরা পড়বে। অ্যান্ড ভেরি সিভিয়ার, ফাংশন লেস দেন 30%, এই পেশেন্টগুলোকে ভেন্টিলেশন আমাদেরকে দিতে হয়। আচ্ছা, সেকেন্ড কথা বলি যে সিওপিডির ক্ষেত্রে কি কি ইটিওলজি ফ্যাক্টর কাজ করে। এক হচ্ছে, প্রথম, কোন সিওপিডির ক্ষেত্রে যদি প্রথম কোনো কথা মাথায় আসে, সেটা হচ্ছে স্মোকিং। অর্থাৎ যদি সিওপিডির কথা নিয়ে আমরা চিন্তা করতে চাই, প্রথম একটা কথা আসবে স্মোকিং। যারা দীর্ঘদিন ধরে স্মোকিং করতেছেন তারা এখন সাবধান হয়ে যান, কারণ আপনাদের একটা স্টেজে যায় আপনাদের সিওপিডি ধরা পড়বে, এইটা ফরজে আইন হয়ে যায় যারা আছেন বা করছেন। আচ্ছা, সেকেন্ড হচ্ছে এয়ার পলিউশন, থার্ড হচ্ছে অ্যালার্জি, ফোর্থ হচ্ছে যে ইনফেকশন, অ্যান্ড ফিফথ হচ্ছে অটো ইমিউনিটি অ্যান্ড জেনেটিক প্রিডিসপোজিং এজেন্ট। এজ একটা জিনিস না বললে হয় না, এজ একটা অনেক বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে, যেমন স্মোকিং হিসেবে কাজ করে, ঠিক এজিং বা প্রিডিসপোজিং এজিং এটাও একটা অনেক বড় ফ্যাক্টর হিসেবে রোল পালন করার ক্ষেত্রে, সিওপিডি হওয়ার ক্ষেত্রে। কারণ যখন ম্যাক্সিমাম রোগী যখন 50 অ্যাবভ ক্রস করে, তখন সেক্ষেত্রে লাংসের যে নর্মাল ক্যাপাসিটি বা লাংসের যে নর্মাল ফাংশনিং, সেই ফাংশনিং গুলো কি হতে থাকে, আর ধীরে ধীরে নষ্ট হতে থাকে। তবে একটা জিনিস মাস্ট বি মাথায় রাখতে হবে, সিওপিডি হলে লাংসের যে যে জিনিসটা বা ডিক্রিজ হচ্ছে বা যে জিনিসটা ক্ষতি হচ্ছে বা এই অ্যালভিলাই বা ব্রঙ্কিয়াল ক্ষতি হচ্ছে, এটা কিন্তু ইরিভার্সিবল কন্ডিশন। এখানে আমরা যতই ট্রিটমেন্ট প্রোডিউস দেই না কেন পেশেন্টকে, এটা কিন্তু সাময়িকভাবে লাঘব হবে, কিন্তু পার্মানেন্ট কোনো সলিউশন হবে না। আচ্ছা, প্যাথোফিজিওলজির ক্ষেত্রে যদি আমরা বলি, পেশেন্টের প্যাথোফিজিওলজি ক্ষেত্রে ডিউ টু ভেরিয়াস কাইন্ড অফ রিস্ক ফ্যাক্টর কথা কিছু না আগে বললাম যে স্মোকিং, ধরেন স্মোকিং নিয়ে কথা শুরু করলাম। স্মোকিং বা নক্সিয়াস পার্টিকেল গ্যাসেস বা ডাস্ট কোনোভাবে ইনহেলের মাধ্যমে আমাদের ন্যাসোফ্যারিংস দিয়ে কি হচ্ছে, পেশেন্টটাকে আমরা লাংসের মধ্যে এটাকে ইনহেল করি। হ্যাঁ, আচ্ছা, কি হয় তার আগে, কি হয়, আমাদের অক্সিজেন ইনহেলটা নেজোফেরিংস দিয়ে ঢুকে, দেন আমাদের এয়ার ক্লিনার যে সিআরই মেকানিজম আছে, এটাকে হিউমিডিফাই করে, এটাকে একদম ক্লিন, মানে একদম বডি সুইটেবলের যে প্রসেসে, বডি সুইটেবলের জন্য যে এয়ারটা দরকার, সেই এয়ারটাকে
ক্রিয়েট করে দেন আমাদের লাংসে পাঠায়। কিন্তু যখন এই ডাস্ট বা পলেন বেশি পরিমাণ হতে থাকবে বা যখন এগুলো আমাদের বডিতে অলরেডি ইনহেল হওয়া শুরু হবে বেশি পরিমাণে, তখন ঘটনা কি ঘটবে যে আমাদের ক্লিনিং মেকানিজম গুলো কাজ করার যে পসিবিলিটি বা কাজ করার যে স্ট্রেংথ সেটা হচ্ছে কি আস্তে আস্তে ডিক্রিজ হয়ে যাবে। যখন যে এটা ডিক্রিজ হয়ে যাবে তখন কি করবে সিলারি মেকানিজম গুলো ঠিক মতো কাজ করতে পারবে না অ্যাজ ইউজুয়াল। যদি সিলারি মেকানিজম ঠিক মতো না কাজ করতে পারে কি হবে, এই যে ডাস্ট এবং পলেন গুলো ঢুকে 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 কি হবে, এই জায়গাগুলো ব্লক করে দেবে। যখন এগুলো ব্লক করে দেবে তখন কি হবে যে ভিতরে যে অ্যালভিওলার স্যাক গুলো আছে যেগুলো গ্যাসিয়াস এক্সচেঞ্জ করতেছে, যার মাধ্যমে আমরা এক্সহেল করতেছি, এই এক্সহেল গুলো কি হবে এয়ারওয়ে গুলোকে অবস্ট্রাক্ট করে দিবে। যখনই এটাকে এয়ারওয়েটাকে অবস্ট্রাক্ট করে দিচ্ছে তখন কি হচ্ছে লাংসের যে নর্মাল ক্যাপাসিটি গুলো, স্বাভাবিকভাবে লাংস আমার ইনহেল এক্সহেল করতে পারতেছে না, কি হচ্ছে লাংসের ডিক্রিজ ক্যাপাসিটি গুলো কি হচ্ছে, লাংসের যে ক্যাপাসিটি গুলো ডিক্রিজ করে দিচ্ছে। এখন কি করতে হচ্ছে, লাংস যখন এয়ার অবস্ট্রাক্ট গুলো লাংস গুলো ক্লিন করবে, যখন এই ক্লিন করার একটা মানে মেকানিজম হচ্ছে এটা কি মিউকাস প্রোডাকশন করবে। মিউকাস প্রোডাকশন করে কি করবে জিনিসগুলোকে বের করার চেষ্টা করবে। কিন্তু এটা এত পরিমাণে যখন প্রোডাক্ট মানে প্রডিউস যখন নর্মাল থেকে অ্যাবনর্মালি প্রডিউস করা শুরু করে দেবে তখন কি হবে, এখানে ইনফেকশন হবে, ইনফেকশনের সাথে ইরিটেশন হবে। অ্যাজ ইউজুয়াল লাস্টে যে দেখা যাবে যে লাংসের যে পুরো আর্কিটেকচার আছে এটা ড্যামেজ হওয়া স্টার্ট করবে। যখন এটা ড্যামেজ হওয়া স্টার্ট করবে তখন এটাকে আমরা কি বলবো, সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। আচ্ছা আচ্ছা, নর্মালি যদি আমরা কোনো রকম সিওপিডি বা রেসপিরেটরি ডিজিজের কোনো পেশেন্ট পেয়ে থাকি তাহলে আমরা কিছু জিনিস খুব কমন পেয়ে থাকি। একটা নাম্বার হচ্ছে যেটা একদম চোখ বন্ধ করে, যদি আমি চোখ বন্ধ করে ইমেজ এখনো আমার রোগী ভাসে, যদি আমার কথা বলে চিন্তা করে, সেটা হচ্ছে এক নম্বরে হচ্ছে শর্টনেস অফ ব্রেথ। কারণ তারা হচ্ছে শ্বাস নিতে পারতেছে না, ঘন ঘন শ্বাস নেবে, শর্টনেস অফ ব্রেথ, হাইপোক্সিয়া তো প্রেজেন্ট থাকবেই। তারপর হচ্ছে একটা হচ্ছে রেসপিরেটরি রেট অনেক হাই থাকবে। তারপর হচ্ছে ওয়েট লস থাকবে, অ্যানোরেক্সিয়া থাকবে, খেতে পারবে না, চেস্ট পেন হবে, এনজাইটি থাকবে, ডিফিকাল্টি ইন ব্রিথ থাকবে। এক্স্যাক্টলি মানে চেস্ট টেন্ডারনেস, এটা জিনিস মাথায় রাখতে হবে। কয়েকটা জিনিস মাথা খুবই কমন, যেমন শর্টনেস অফ ব্রেথ, এটা মাথায় রাখতেই হবে। শর্টনেস অফ ব্রেথ হলে কি হবে, জাস্ট কল্পনা করেন, আপনার নিজের মধ্যে কল্পনা করেন শর্টনেস অফ ব্রেথ হলে কি হবে, আমার রেসপিরেশন রেট অলরেডি ইনক্রিজ করে দেবে। কারণ আমার শর্টনেস অফ ব্রেথ, আমি ঘন ঘন শ্বাস নিলে আমার শ্বাস বেড়ে যাবে। এক, যখন আমার শ্বাস বেড়ে যাবে আমার ডিফিকাল্ট ইন ব্রেথ, তখন কি হচ্ছে আমার শ্বাস নিতে কষ্ট হবে, ডিফিকাল্ট ইন ব্রেথ, শর্টনেস অফ ব্রেথ, আমার ডিফিকাল্ট ইন ব্রেথ হচ্ছে। এরপরে কি হবে, যখন আমার ঘন ঘন শ্বাস নেবো তখন আমি কিছু খেতে পারবো না, তখন কি হবে আমার অ্যানোরেক্সিয়া হবে। খেতে না পারলে আমার শরীরে কি হবে, ফ্যাটিক হবে। ফ্যাটিক হলে কি হবে, আমার এনজাইটি তৈরি হবে, না আমি তো মারা যাচ্ছি, আমি পারবো না। আরেকটা কি হবে, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো যে সিওপিডি পেশেন্টরা সারা দেখবেন হক্কর হক্কর করে কাছে, ঠিক আছে, যেহেতু হক্কর হক্কর করে সারা রাত কাছে, সেই ক্ষেত্রে তাদের কি হবে, তাদের কিন্তু ঘুম হবে না। আচ্ছা, কমপ্লিকেশনের কথাগুলো বলি, খুব কমন কমপ্লিকেশন রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি অ্যান্ড রেসপিরেটরি ফেলোর। অর্থাৎ লাংসের যে নর্মাল ক্যাপাসিটি যদি সে ঠিক মতো না থাকতে পারে রেসপিরেটরি ফেলিওর হবে, ইনসাফিসিয়েন্সি হবে, রেসপিরেটরি ফেলিওর হবে, পালমোনারি হাইপারটেনশন বেড়ে যাবে, নিউমোথরাক্স হবে, হাইপোক্সিয়া হবে, অস্টিওপরোসিস হবে। আরেকটা মোস্ট কমন হয় রাইট সাইডের হার্ট ফেলিওর। হ্যাঁ, আচ্ছা, মেডিকেল ম্যানেজমেন্ট, মেডিকেল ম্যানেজমেন্ট ক্ষেত্রে বলি, যদি কোনো পেশেন্টে বা রেসপিরেটরি ইউজেসে যদি কোনো পেশেন্ট আসে সেক্ষেত্রে নর্মাল দিলে ট্রিটমেন্ট দেওয়া হয়। প্রথমে তাকে অক্সিজেন দিতে হয়। তবে মাথায় রাখতে হবে যদি সিওপিডি বাদ দিয়ে অন্য কোনো পেশেন্ট আছে সেক্ষেত্রে আমরা অ্যাকর্ডিং টু ডক্টর অ্যাডভাইস আমরা তাদেরকে অক্সিজেনেশন দিব। 4 লিটার হতে পারে, 5 লিটার হতে, 6 লিটার হতে পারে, 10 লিটার হতে পারে, 15 লিটার হতে পারে পার মিনিটে। কিন্তু যখন সিওপিডি পেশেন্ট আসবে তখন আমাকে একটা জিনিস অবশ্যই মাথা রাখতে হবে, এটাকে 2 থেকে 4, 4 অনেক বেশি হয়ে যায়, 2 থেকে 3 ক্রস করতে নিষেধ করা হয়। 2 থেকে 3 ক্রস পার লিটারে দিতে হয়। কেন দিতে হয় কারণ বলি, যেহেতু তাদের এয়ারসেকটা টেন্ডারনেস হয়ে যায়, সেক্ষেত্রে কি হয়, এয়ার ফ্লো যদি আমরা বেশি দিই, বেশি এয়ার ফ্লো সে বের করতে পারবে না। অর্থাৎ কারণ ওই যে বললাম এয়ার ফ্লো অবস্ট্রাক্টেড হয়ে থাকবে। এখন বেশি অক্সিজেন দিচ্ছি, ইনহেল বেশি দিচ্ছি, কিন্তু এক্সেল করতে পারতেছে না। যেহেতু আমি ইনহেল বেশি দিচ্ছি, এক্সেল করতে পারছি না, সেক্ষেত্রে কি হবে, আরো বেশি শ্বাসকষ্ট বেড়ে যাবে। এই জন্য বলি এই রোগীকে 2 থেকে 3 লিটার বা 2 লিটারের মধ্যে রাখাটা বেস্ট। আচ্ছা, যেহেতু আমি সিওপিডি নিয়ে কথা বলছি তো এই ক্ষেত্রে বলবো 2 থেকে 3 লিটার বা 4 লিটার। আচ্ছা, সেই ক্ষেত্রে আরেকটা সেকেন্ড ম্যানেজমেন্ট কি, পেশেন্টকে প্রপার পজিশনে রাখা। থার্ড হচ্ছে পেশেন্টকে নেবুলাইজ করা, এটা হচ্ছে ফরজ আইন। যেহেতু ইনফ্লামেশন হচ্ছে, ক্রনিক ব্রঙ্কাইটিস হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, সেক্ষেত্রে কি করতে হবে, পেশেন্টকে স্টেরয়েড দিতে হবে। যদি স্টেরয়েড দিয়ে ইনফ্লামেশনটাকে কমাইতে হবে, ঠিক আছে। তারপর আমাকে নর্মাল একটা অ্যান্টিবায়োটিক চলবে, দেন প্যাডমিনিক্স চলবে, প্রপার ইয়াকু চলবে, ফ্লুইড চলবে, দেখে। তবে ফ্লুইডের ক্ষেত্রে একটু অবশ্যই মাথা রাখতে হবে যাতে কি ফ্লুইড কোনোভাবে ওভারলোড না হয়।
তখন ওভারলোড হলে কিন্তু আবার কমপ্লিকেশন বেড়ে